রিয়েল লার্নার আজকে থেকে আমি 508 এর এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করছি। তো কয়েকটা এপিসোডে সবগুলো এমসিকিউ পেয়ে যাবেন, স্পেশাল এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা রয়েছে। তারপর কিন্তু স্বয়মের এমসিকিউ কিছু আমার কাছে রয়েছে কালেকশন, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকে শুরু করে নিচ্ছি 508 এর এমসিকিউ এপিসোড নাম্বার 1। আমরা দেখে নিচ্ছি প্রকাশ্যে অনুষ্ঠেয় শিল্প মাধ্যম। তো প্রকাশ্যে অনুষ্ঠেয় শিল্প মাধ্যম হচ্ছে থিয়েটার, মিউজিক, ডান্স এবং পাপেটারি বা পুতুল নাচ। তো প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি প্রকাশ্যে অনুষ্ঠিত শিল্প মাধ্যম নয়, বলে যে কোনো চারটা অপশন দিয়ে দিল, যে থিয়েটার, সঙ্গীত, নৃত্য, ভাস্কর্য। তো এক্ষেত্রে কিন্তু ভাস্কর্যটা প্রকাশ্যে অনুষ্ঠেয় শিল্প মাধ্যম নয়। অর্থাৎ প্রকাশ্যে অনুষ্ঠেয় শিল্প মাধ্যম যে চারটা রয়েছে সেগুলো শিখে নিলে এখান থেকে যে কোনোভাবে প্রশ্ন আসলে কিন্তু আপনি দিতে পারবেন যে নিচের কোনটি প্রকাশ্যে অনুষ্ঠেয় শিল্প মাধ্যম বা নিচের কোনটি প্রকাশ্যে অনুষ্ঠেয় শিল্প মাধ্যম নয়। তো আপনাকে শিখে রাখতে হবে যে প্রকাশ্যে অনুষ্ঠেয় শিল্প মাধ্যম হচ্ছে চারটা: থিয়েটার, সঙ্গীত, নৃত্য এবং পুতুল নাচ। প্রশ্ন হচ্ছে 60টি জলভর্তি সেরামিক বাটি ব্যবহার করে সঙ্গীতের কোন যন্ত্র তৈরি করা যায়? তো উত্তর হচ্ছে জল তরঙ্গ। অর্থাৎ 60টি জলভর্তি সেরামিক বাটি ব্যবহার করে জল তরঙ্গ তৈরি করা যায়। আরেকটা প্রশ্ন হচ্ছে জল তরঙ্গ তৈরি করতে কতগুলি বাটির প্রয়োজন? 6টি, 7টি, 8টি, 9টি। তো এক্ষেত্রে কিন্তু জল তরঙ্গ তৈরি করতে 7টি বাটির প্রয়োজন। তারপরের প্রশ্ন হচ্ছে 7টি কুক বোতলের সাহায্যে বিভিন্ন ঘনত্বের রাবার ব্যান্ড ব্যবহার করে কি তৈরি করা যায়? তো 7টি কুক বোতল ব্যবহার করে বিভিন্ন ঘনত্বের রাবার ব্যান্ড ব্যবহার করে গিটার তৈরি করা যায়। এই যে এমসিকিউ গুলোকে আমি কিন্তু পিডিএফ আকারে দিতে পারলাম না, আমি জাস্ট আলোচনা করব, আলোচনাগুলো শুনলেই কিন্তু আপনার এমসিকিউ গুলো শেখা হয়ে যাবে। তো প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স? কত্থক, ভারতনাট্যম, কথাকলি। তো কত্থক, ভারতনাট্যম, কথাকলি সবটাই হচ্ছে ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স। তো প্রশ্ন এমনভাবে হতে পারে যখন আমরা স্বয়মের এমসিকিউ কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো তখন পাবো যে নিচের কোনটি ক্লাসিক্যাল ডান্স নয় বলে প্রশ্ন দেবে। তো ক্লাসিক্যাল ডান্স নয় হলে এখানে কত্থক, ভারতনাট্যম, কথাকলি সঙ্গে বিহু ঢুকিয়ে দেবে। তো আমরা দেখলাম যে কত্থক, ভারতনাট্যম, কথাগুলো এইগুলো হচ্ছে ধ্রুপদী নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স, কিন্তু বিহু ক্লাসিক্যাল ডান্স নয়। তেমন ভাবে শিখতে হবে। তারপর ধ্রুপদী সঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক কোনগুলি? সেগুলো হচ্ছে হিন্দুস্তানি মিউজিক, কর্ণাটকের ধরন, সেগুলো হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল মিউজিক। ফুলকড়ি কোথাকার সূচি শিল্প? তো ফুলকড়ি হচ্ছে পাঞ্জাবের সূচি শিল্প। আলপনা কোন অঞ্চলের ললিত কলা শিল্প? তো আলপনা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং কেরালার ললিত কলা শিল্প। পরের প্রশ্ন হচ্ছে সুফি, বাউল, গিদ্দাটেক এইগুলি কি ধরনের সঙ্গীত? তো সুফি, বাউল, গিদ্দাটেক এইগুলো কিন্তু আঞ্চলিক সঙ্গীত বা রিজিওনাল মিউজিক। তারপর ভাংড়া, রাস, বিহু প্রভৃতি কি ধরনের নৃত্য? তো ভাংড়া, রাস, বিহু প্রভৃতি হচ্ছে আঞ্চলিক নৃত্য বা রিজিওনাল ডান্স। কিছু লোকগানের গায়ক রয়েছে যে পবন দাস বাউল। প্রশ্ন হতে পারে যে পবন দাস বাউল কোন কাজের সঙ্গে যুক্ত? তো পবন দাস বাউল লোকগানের সঙ্গে যুক্ত, উনি হচ্ছেন লোকগানের গায়ক। তারপর কিছু প্রশ্ন হবে যে যাত্রা কোন অঞ্চলের থিয়েটার? তো যাত্রা কোন অঞ্চলের থিয়েটার? সেটা হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গের থিয়েটার হচ্ছে যাত্রা। এর প্রশ্ন হচ্ছে ইয়াকসাগনা কোথাকার থিয়েটার? তো ইয়াকসাগনা হচ্ছে কর্ণাটকের থিয়েটার। পরের প্রশ্ন বেনের পুতুল নাচ কোথায় দেখা যায়? তো বেনের পুতুল নাচ পশ্চিম বাংলাতে দেখা যায়। থলু বমলতা কি? তো থলু বমলতা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের ছায়া পুতুল নাচ বা শ্যাডো পাপেটারি ডান্স। প্রশ্ন ছবি আঁকার ক্ষেত্রে উলম্ব রেখা কি নির্দেশ করে? তো ছবি আঁকার ক্ষেত্রে উলম্ব রেখা উঁচু দালান নির্দেশ করে। বক্ররেখা কি নির্দেশ করে? বক্ররেখা নন্ধন তত্ত্বের আবেদন যেমন ফুল, মেঘ ইত্যাদি নির্দেশ করে। আঁকাবাঁকা রেখা কি নির্দেশ করে? আঁকাবাঁকা রেখা কৃত্রিম উপগ্রহের তরঙ্গ বা লাউড স্পিকার ইত্যাদি নির্দেশ করে। প্রাথমিক রং কোনগুলি? প্রাথমিক রং হলো লাল, হলুদ এবং নীল। মধ্যবর্তী রং কোনগুলোকে বলা হয়? মধ্যবর্তী রং কোনগুলোকে বলা হয় সেটা লাগবে না। পরের প্রশ্ন হচ্ছে উষ্ণ রং কোনগুলো? উষ্ণ রং হচ্ছে লাল, হলুদ, কমলা। ঠান্ডা রং কোনগুলো বা কোল্ড কালার কোনগুলো? সেগুলো হচ্ছে নীলাভ, লাল, সবুজ এবং নীল। তো সেখান থেকে প্রশ্ন এমন হতে পারে যে লাল, হলুদ, কমলা রংগুলি হলো অপশন এ প্রাথমিক রং, অপশন বি মধ্যবর্তী রং, অপশন সি উষ্ণ রং, অপশন ডি ঠান্ডা রং। তো লাল, হলুদ এবং কমলা হচ্ছে উষ্ণ রং, সেগুলো আমরা দেখে নিলাম। বা নিচের কোনটি প্রাথমিক রং বলে বিভিন্ন অপশন দিয়ে দিতে পারে। নিচের কোনটি প্রাথমিক রং বলে অপশন থাকতে পারে এমন যে লাল, হলুদ, কমলা, লাল, সবুজ, নীল, লাল, হলুদ, নীল, লাল, হলুদ, কমলা। তো লাল, হলুদ, নীল যেটা সেটাই হচ্ছে প্রাথমিক রং, বাকিগুলো কিন্তু নয়। তো এইভাবে প্রশ্ন হতে পারে, তো এগুলো একটু দেখে রাখতে হবে।
প্রশ্ন, লাইট শেড দেওয়ার জন্য আমরা কি ধরনের পেন্সিল ব্যবহার করব? অপশনগুলো হচ্ছে 2B পেন্সিল, 4B পেন্সিল, 6B পেন্সিল, HB পেন্সিল। তো লাইট শেড দেওয়ার জন্য আমরা 2B পেন্সিল ব্যবহার করব। তো বলে রাখি, মিডিয়াম শেড দেওয়ার জন্য আমরা 4B পেন্সিল ব্যবহার করব, ডার্ক শেড দেওয়ার জন্য আমরা 6B পেন্সিল ব্যবহার করব এবং লেখার ক্ষেত্রে আমরা HB বা হার্ড ব্ল্যাক পেন্সিল ব্যবহার করব। উপলক্ষে দেখে নিতে হবে ললিত কলার উপাদানগুলি। প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি ললিত কলার উপাদান নয়। তো উপাদানগুলি যদি জেনে নেই তাহলে আমরা কিন্তু ললিত কলার উপাদান নয় কোনটা সেগুলো বের করতে পারবো। তো ললিত কলার উপাদানগুলি হচ্ছে পেন্সিল, রঙিন কড়ি, রঙিন পোস্টার, কলম এবং কালি, রঙগুলি, মাটি মিশ্রিত উপাদান এবং কারুশিল্প ইত্যাদি। আমরা দৈনন্দিন জীবনে লেখালেখি করার জন্য কি ধরনের পেন্সিল ব্যবহার করি? তো সেটার আনসার হচ্ছে HB পেন্সিল। আলো আঁধারি বা লাইট শেড আনার জন্য ছবিতে কি ধরনের পেন্সিল ব্যবহার করি? সেটা হচ্ছে 2B, 4B এবং 6B পেন্সিল ব্যবহার করি। হচ্ছে রঙিন কড়ি বা পেস্টেল কালার প্রথম কে ব্যবহার করেন? তো আনসার হচ্ছে পেস্টেল কালার প্রথম ব্যবহার করেন লিওনার্দো দা ভিঞ্চি। হচ্ছে রঙিন কড়ি প্রথম ব্যবহার করেন লিওনার্দো দা ভিঞ্চি। আমরা জেনে গেলাম। তৈলাক্ত রঙিন কড়ি বা অয়েল পেস্টেল ব্যবহার হতে পারে কি কি কাজে? সেগুলো হচ্ছে কাঁচ, প্লাস্টিক এবং মাটির পাত্রে সেগুলো ব্যবহার করা হতে পারে। পোস্টার রঙকে আর কি নামে আমরা চিনি বা পোস্টার রঙকে কি বলা হয়? পোস্টার রঙকে বলা হয় টেম্পেরা রং। পোস্টার রং হলো স্বচ্ছ নাকি অস্বচ্ছ? পোস্টার রং হলো অস্বচ্ছ। এবার আমরা দেখে নেব রঙগুলি এর উপাদান। রঙগুলির উপাদান হচ্ছে শুকনো চাল বা ময়দা, ফুল, কালি এবং কাঠের গুঁড়ো অথবা দিয়াজ। তো প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি রঙগুলির উপাদান নয়? অপশন এ ময়দা, অপশন বি ফুল, অপশন সি কাঠের গুঁড়ো, অপশন ডি গালা বা আলকাতরা। তো এক্ষেত্রে গালা বা আলকাতরা কিন্তু রঙগুলির উপাদান নয়, বাকি যে তিনটে রয়েছে সেগুলো কিন্তু রঙগুলির উপাদান। এর প্রশ্ন, বাদামি রং আমরা কোন রং থেকে পাই? তো বাদামি রং আমরা ঘেরুয়া রং থেকে পাই। কালো রং কোথা থেকে পাই? কালো রং কয়লা থেকে পাই। হলুদ রং কোথা থেকে পাই? হলুদ রং হলদি থেকে পাই। সবুজ রং আমরা কোথা থেকে পাই? ঘাস, পাতা এবং শাক থেকে পাই। প্রশ্নটা এমনও হতে পারে যে ঘেরুয়া থেকে আমরা কি রং পাই? অপশনগুলো এমন দিতে পারে বাদামি, কালো, হলুদ, সবুজ। তো ঘেরুয়া থেকে আমরা কিন্তু বাদামি রং পাই। তারপর বিভিন্ন ফুল থেকে আমরা বিভিন্ন রং পাই, যেমন গোলাপ থেকে লাল রং পাই, গাঁদা ফুল থেকে হলুদ রং পাই, লেপিস লাজুলি থেকে আমরা নীল রং পাই। তো প্রশ্নটা ঘুরিয়েও হতে পারে যে আমরা নীল রং কোথা থেকে পাই? 1 নম্বর গাঁদা ফুল থেকে, 2 নম্বর গোলাপ ফুল থেকে, 3 নম্বর লেপিস লাজুলি থেকে, 4 নম্বর ঘেরুয়া থেকে বা হলদি থেকে। তো এক্ষেত্রে আনসারটা লেপিস লাজুলি হবে, সেটা আমরা বুঝে গেলাম। প্রশ্ন হচ্ছে ব্লক পেন্টিং এর জন্য আমরা কি কি জিনিস ব্যবহার করতে পারি? তো তার আনসার হচ্ছে তরি তরকারি, হাত, আঙুল, বুড়ো আঙুল, বিভিন্ন প্রাকৃতিক জিনিস যেমন ফার্ন, পালক, কাঠের টুকরো, গাছের শাখা, এগুলো আমরা ব্যবহার করতে পারি। প্রশ্ন হচ্ছে কোলাজ কি শব্দ? গ্রিক শব্দ, ফরাসি শব্দ, আরবি শব্দ নাকি ইংরেজি শব্দ? তো কোলাজ হচ্ছে ফরাসি শব্দ। এবার পুতুলের কিছু কৌশল রয়েছে। আঙুল পুতুল, মুজা পুতুল, কাগজের থলের মাধ্যমে পুতুল, তারপর হচ্ছে দস্তানা পুতুল। তো এই চারটা জেনে রাখতে হবে যে নিচের কোনটি পুতুল তৈরির উপাদান নয়। বলে 4টে অপশন দিতে পারে। একটা দিতে পারে আঙুল, একটা দিল কাগজের থলে, একটা দিল দস্তানা, আর একটা দিল কাঠের টুকরা। তো এক্ষেত্রে কিন্তু কাঠের টুকরা পুতুল তৈরির উপাদান হিসেবে আমরা ব্যবহার করতে পারি না। বাকি যেগুলো যেমন আঙুল বা মুজা, কাগজের তলে বা দস্তানা, এগুলো কিন্তু পুতুল তৈরির উপাদান হিসেবে আমরা ব্যবহার করতে পারি। প্রশ্ন, জাপানি শব্দ অরিগামি এর অর্থ কি? তো অরি মানে হচ্ছে ভাঁজ করা এবং গামি মানে হচ্ছে কাগজ। তো কাগজ ভাঁজ করা বা পেপার ফোল্ডিং করাকেই জাপানি ভাষায় অরিগামি বলা হয়। কোন ধরনের পেইন্টিং আমরা ক্যানভাসের উপর করতে পারি? তো সেটা হচ্ছে অয়েল পেইন্টিং বা তৈল রঙের পেইন্টিং আমরা ক্যানভাসের উপর করতে পারি। প্রশ্ন হচ্ছে প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পের উপাদান। তো সেটা প্রশ্ন না, প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পের উপাদানগুলো দেখুন যে এক্সপ্রেশন, লিসেনিং, অবজারভেটিং এন্ড এক্সপ্লোরিং। তো প্রশ্ন হতে পারে যে নিচের কোনটি প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পের উপাদান নয়, বা নিচের কোনটি প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পের উপাদান। বলে কিন্তু গুড়িয়ে পেঁচিয়ে প্রশ্ন করতে পারে। এখান থেকে 3টে অপশন দেবে, বাইরে থেকে একটা অপশন দেবে, এমন ভাবে করতে পারে। তো আমাকে শিখে নিতে হবে প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পের উপাদান কি কি? এক্সপ্রেসিং, লিসেনিং, অবজারভেটিং এন্ড এক্সপ্লোরিং। আমরা প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পের উপাদানগুলি দেখলাম। এবার দেখে নেব প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পগুলি কি কি। সেগুলো হচ্ছে সঙ্গীত, নৃত্য, থিয়েটার এবং পুতুল নাচ। তো প্রশ্ন এমনভাবে হতে পারে যে নিচের কোনটি প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্প নয়? বলে অপশনগুলি দিয়ে দিল যে নৃত্য, পুতুল, ভাষণ, পুতুল নাচ। সেক্ষেত্রে ভাষণটা কিন্তু ললিতকলা শিল্প নয়, বাকিগুলো ললিতকলা শিল্প এমনভাবে দিতে পারে। তো এগুলো জানতে হবে যে প্রকাশ্যে অনুষ্ঠিত ললিতকলা শিল্পগুলো হচ্ছে সঙ্গীত, নৃত্য, থিয়েটার এবং পুতুল নাচ। প্রশ্ন, সঙ্গীতের 2টি গুরুত্বপূর্ণ উপাদান কি কি? তো সঙ্গীতের 2টি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সুর এবং ছন্দ বা টিউন এবং রিদম। সকল সুর সঙ্গীতের ক্ষেত্রে কতগুলো নোটস রয়েছে?
তো সকল সুর সঙ্গীতের ক্ষেত্রে 7টি নোটস রয়েছে, সা রে ঘা মা পা ধা নি। সঙ্গীতের ধরন একবার দেখে নেই। 6 ধরনের সঙ্গীত রয়েছে: লোকসঙ্গীত, প্রথাগত গান, ভক্তিগীতি, সংহতির গান, দেশাত্মবোধক গান, শিশুদের গান। তো এখান থেকে প্রশ্ন হতে পারে এমন যে চলে ধান কাটে ধানি আর জলদি চল না, এটা কি ধরনের গান? সেটা হচ্ছে বিহার অঞ্চলের প্রথাগত গান। বা প্রশ্ন হতে পারে যে এই প্রথাগত গানটি কোন অঞ্চলের? তো সেটা হবে বিহার অঞ্চলের প্রথাগত গান। আনন্দ লুকে মঙ্গল লুকে, সেটা কি ধরনের গান? সেটা হচ্ছে ভক্তি সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। তারপরে মিলে সুর মেরা তুমহারা, এটা কি ধরনের গান? তো মিলে সুর মেরা তুমহারা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সং বা সংহতির গান। কিন্তু প্রিভিয়াস ইয়ারে একবার এসেছিল যে হারা সমন্দর গোপীচন্দার কি ধরনের গান? তো সেটা হচ্ছে শিশুদের গান বা চাইল্ড সং। আর এমন কিছু প্রশ্ন কিন্তু আমরা যখন স্বয়মের এমসিকিউ নিয়ে আলোচনা করবো, এমন কিছু প্রশ্ন সেখানে আসবে, আপনারা অবশ্যই দেখতে পাবেন। তারপর আমরা চলে যাচ্ছি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে তাঁত যন্ত্র যে ঘাস দিয়ে তৈরি হয় তার নাম কি? সেটা হচ্ছে মুঞ্জ। তারপর আমরা স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কিছু পাবো। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কি কি? এক নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর স্ট্রিং ইনস্ট্রুমেন্ট হচ্ছে বীণা, সিতার, সরোদ। দ্বিতীয় শ্রেণীর হচ্ছে সারঙ্গি, সারিন্দা। তৃতীয় শ্রেণী হচ্ছে সন্তুর। চতুর্থ শ্রেণী হচ্ছে একতারা, তানপুরা। সেগুলো একটু মনে রাখবেন যে প্রথম শ্রেণীর স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কোনগুলো, দ্বিতীয় শ্রেণীর স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কোনগুলো, তৃতীয় শ্রেণীর স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কোনগুলো, বা চতুর্থ শ্রেণীর স্ট্রিং ইনস্ট্রুমেন্ট কোনগুলো। প্রকারের রয়েছে, একটা হচ্ছে সুতু যন্ত্র যেটাকে বলা হয় কার্ডোফোন, একটা হচ্ছে হাওয়া যন্ত্র যেটাকে বলা হয় এরোফোন, একটা রয়েছে চামড়ার যন্ত্র যেটাকে বলা হয় মেমব্রোফোন, একটা হচ্ছে তালের যন্ত্র যেটাকে বলা হয় ইডিওফোন। যন্ত্র রয়েছে সুশির বাদ্য। তো প্রশ্ন হচ্ছে সুশির শব্দের অর্থ কি? তো সুশির শব্দের অর্থ হচ্ছে গর্ত। আরেকটা প্রশ্ন রয়েছে যে আভান আদ্যা শব্দের অর্থ কি? তো আভান আদ্যা শব্দের অর্থ হচ্ছে আবৃত। তো তারপরে যেটা আমি প্রশ্ন দেবো সেটা হচ্ছে যে চামড়া দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। তো চামড়া দিয়ে তৈরি বাদ্যযন্ত্র বিভিন্ন অঞ্চলে বিভিন্নটা হয়, যেমন পাঞ্জাবে ঢুল, মহারাষ্ট্রে নাল, বাংলাতে ঢাক, হিমাচল প্রদেশে হুদকা, অন্ধ্রপ্রদেশে ডাপ্পু। তো প্রশ্ন হতে পারে যে হুদকা কোন অঞ্চলের বাদ্যযন্ত্র? তো হুদকা হচ্ছে হিমাচল অঞ্চলের বাদ্যযন্ত্র। আর ঢাক কোন অঞ্চলের বাদ্যযন্ত্র? ঢাক হচ্ছে বাংলার বাদ্যযন্ত্র বা পশ্চিমবঙ্গের বাদ্যযন্ত্র। পরের প্রশ্ন হচ্ছে ভূমি দুন্দুবি কি? তো আনসার হচ্ছে জঙ্গলে পশু শিকার করার জন্য চামড়া দিয়ে যে ড্রাম তৈরি করা হতো সেটাই হচ্ছে ভূমি দুন্দুবি। বা আরেকটা প্রশ্ন হতে পারে যে জঙ্গলে পশু শিকার করার জন্য চামড়া দিয়ে যে ড্রাম তৈরি করা হয় সেটি কি? তো সেটি হচ্ছে ভূমি দুন্দুবি। পরের প্রশ্ন, কয়েকটি ঘন বাদ্যযন্ত্রের নাম লিখো। তো সেটা হচ্ছে ডান্ডিয়া, মঞ্জিরা, ঘন্টা, ঘুঙরু, ঘাটা ইত্যাদি। বাদ্যযন্ত্রগুলোর সাথে আমি এপিসোড নাম্বার 1 কমপ্লিট করছি। নেক্সট যে বিষয়গুলো রয়েছে এপিসোড 2, 3 ইত্যাদিতে আপনারা পাবেন। তো এখানেই রাখছি। কিপ স্টাডিং, স্টে টিউনড উইথ এসএমডিএন টিউটোরিয়াল। থ্যাংক ইউ।